নমস্কার। সরোজিনী নাইডু কলেজ ফর উইমেন বিদ্যাসাগরের জন্ম ২০০ উদযাপন কমিটির আয়োজিত সপ্তাহব্যাপী অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে আমি অত্যন্ত আনন্দিত বোধ করছি। এই কলেজের সঙ্গে আমার সম্পর্ক অনেক দিনের, বিশেষ করে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সঙ্গে। আমি সেখানে মাঝে মাঝে অতিথি অধ্যাপক হিসেবেও পড়িয়েছি। মূলত আজকে বিদ্যাসাগরের উদারনীতিবাদ এই নিয়ে আমি কিছু কথা বলবো। আরো বলা ভালো, আমার কিছু অবজারভেশন, সেইগুলোকে আমি আপনাদের সামনে রাখবো। বিদ্যাসাগর নিয়ে আপনাদের যে সমস্ত আলোচনা হচ্ছে তার মধ্যে হয়তো এই বিষয়গুলো দু একবার চলে আসতেও পারে, কিন্তু মূলত আমি একজন রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে, সমাজবিজ্ঞানের ছাত্র হিসেবে বিদ্যাসাগরকে আমরা তার উদারনৈতিক চিন্তাধারাকে কিভাবে দেখি তার কিছু কথা আপনাদের সামনে তুলে ধরব। আসলে উদারনীতিবাদের মূল সামাজিক অর্থ হলো এমন একটি মুক্ত পরিসর গড়ে তোলা যেখানে ব্যক্তি আপন অধিকার ও পছন্দের সর্বাধিক সুযোগ সুবিধা পায়। ঔপনিবেশিক ভারতে উদারনীতির এই অর্থ সুস্পষ্ট করার কাজে অষ্টাদশ শতাব্দীতে কাজ করেছিলেন রাজা রামমোহন রায়, আর ঊনবিংশ শতাব্দীতে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। সত্যি কথা বলতে কি, ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই ও উদারনীতিবাদ এবং এনলাইটেনমেন্ট, তার হাত ধরেই পাশ্চাত্য জ্ঞানধারা এদেশে এসেছিল। তার উপযুক্ত কার্যক্রম ঈশ্বরচন্দ্রের হাত ধরেই সমাধা হয়েছিল। তবে খুব উল্লেখযোগ্য বিষয় হলো যে ঈশ্বরচন্দ্র পাশ্চাত্য উদারনীতিবাদী চিন্তার সঙ্গে সনাতন ভারতীয় জ্ঞান ও দর্শনের সমন্বয় ঘটিয়েছিলেন। দেখবেন আমরা খুব সহজেই ভারতবর্ষের আধুনিক যুগপুরুষ বলতে রামমোহন রায় এবং তারপরেই বিদ্যাসাগরের কথা বলি। তার কারণ এদের চিন্তা ভাবনায়, এদের জীবন দর্শনে এরা ভীষণভাবে আমরা যেটাকে পাশ্চাত্য দর্শনের যে রিজিডিটি সেটার কথা বলি, সেটার মধ্যে তারা ছিলেন। আবার একই সঙ্গে তারা অত্যন্ত অন্তরের দিক থেকে তারা নমনীয় ছিলেন, দয়ালু ছিলেন। বিদ্যাসাগরের তো বলাই আছে দয়ার সাগর বিদ্যাসাগর। তো এই যে ঈশ্বরচন্দ্র পাশ্চাত্য উদারনীতিবাদী চিন্তার সঙ্গে ভারতীয় সনাতন ভারতীয় জ্ঞান ও দর্শনের সমন্বয় ঘটিয়েছিলেন, আজকের আলোচনায় আমি দুটি বিষয়ের উপরে গুরুত্ব দেব। ঈশ্বরচন্দ্রের শিক্ষা বিস্তার এবং সংস্কার, এই দুটোর উপরে গুরুত্ব দেব। কার্যত ঊনবিংশ শতাব্দীর শুরুর দিকেই ইংল্যান্ডে রিড এবং স্টুয়ার্ট বলে দুই ভদ্রলোক, তারা একটা কমন সেন্স মুভমেন্টের জন্ম দিয়েছিলেন। আমরা যাকে খুব সহজভাবে বলতে পারি কাণ্ডজ্ঞান, এরকম একটা আন্দোলনের সূচনা করেছিলেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শিক্ষা ও সংস্কারের মধ্যে কোথাও যেন তার একটা ছাপ, একটা প্রভাব লক্ষ্য করা যায়।
ওই রিড এবং স্টুয়ার্টের যে ধারণা, আমরা রাষ্ট্রবিজ্ঞানের ছাত্ররা উদারনীতিবাদ বলতে গিয়ে যেমন লকের কথা বলি, জন স্টুয়ার্ট মিলের কথা বলি, সেরকম লকের চিন্তা ভাবনার সঙ্গে কিন্তু বিদ্যাসাগরের চিন্তা ভাবনার খুব একটা মিল ছিল না। তুলনামূলকভাবে অনেক বেশি মিল ছিল এই রিড এবং স্টুয়ার্টের কমন সেন্স মুভমেন্টের সঙ্গে। তিনি যুক্তিসম্মত, মানবিক, লক্ষ্যপূর্ণ একটা পাশ্চাত্য উদারবাদী সংস্কৃতি এবং তার প্রাসঙ্গিকতা যে একটা কুসংস্কারে বদ্ধ জাতিকে যুক্তিসম্পন্ন রাষ্ট্রে পরিণত করতে পারে, এটা বিদ্যাসাগর বুঝেছিলেন। আমি বলি তার শিক্ষা ব্যবস্থার কথা বলতে গিয়ে, দেখুন আপনারা সবাই জানেন, আমরাও ছোটবেলা থেকে পড়ে আসছি যে এক দরিদ্র ব্রাহ্মণ, তার হাত ধরে তার ছেলে কলকাতা আসছে, রাস্তায় ওই মাইল ফলক দেখে তিনি ইংরেজি তার যে ম্যাথমেটিক্যাল নিউমেরালস সেগুলো তিনি জেনে গেলেন, অঙ্কের সংখ্যাগুলো 1, 2 ইত্যাদি করে। কিন্তু কলকাতায় এসে বিদ্যাসাগরের বাবা ভর্তি করলেন সংস্কৃত কলেজে। সেই সময় যে এলিট কলেজ, হিন্দু কলেজ, বিদ্যাসাগর কিন্তু সেখানে ভর্তি হননি, কারণ তখন কলকাতা, বঙ্গদেশ এবং প্রায় গোটা ভারতবর্ষেই যে মেধাবৃত্তি, যে বুদ্ধিজীবীরা ভীষণভাবে প্রভাব ফেলছেন, তারা কিন্তু সকলেই একটু অ্যাংলিসাইজ হিন্দু কলেজের ছাত্র এবং অনেকটা ডিরোজিয়ান দেশ দ্বারা প্রভাবিত। সেখানে বিদ্যাসাগর যখন সংস্কৃত কলেজের ছাত্র থেকে অধ্যাপকে উত্তীর্ণ হলেন, পরে যখন প্রিন্সিপালও হচ্ছেন, তখন তিনি তার শিক্ষাসূচিতে শুধু প্রাচ্য পাশ্চাত্য সম্বন্ধ বিচার নয়, একটা অদ্ভুত বিপ্লব ঘটিয়ে ফেললেন, যে বিপ্লবের কথা এখন আমরা প্রায় বলি। আজকে যাকে আমরা আন্তর্বিষয় মানে ইন্টারডিসিপ্লিনারি পঠন পাঠন বলি, বিদ্যাসাগর সত্যি কথা বলতে গেলে কি সেই পঠন পাঠনের ভগীরথ তিনি সূচনা করেছিলেন। কিরকম? তিনি বলেছিলেন, জ্ঞানের বিভিন্ন শাখার মধ্যে আমরা যে প্রাচীর তৈরি করেছি, সেই যুগে মানে বিদ্যাসাগরের সময় তো অত পোক্ত হয়নি। বিদ্যাসাগর দেখেছিলেন সনাতন সংস্কৃত চর্চার মধ্যেই অন্তর্ভুক্ত ছিল গণিত, ন্যায়, দর্শনে ছিল রসায়ন, আলোকবিদ্যা ও বলবিদ্যার উপকরণ। একইভাবে পাশ্চাত্য দর্শনের অঙ্গ ছিল প্রকৃতি দর্শন, অর্থাৎ যাকে আমরা বলবো প্রকৃতি বিজ্ঞান। পাশ্চাত্য জ্ঞানের আকাশে সূর্যোদয়ের সেই অভাবনীয় মুহূর্তে বিদ্যাসাগর এক নতুন আলোকময় মানসভূমির দিশা খুঁজেছিলেন, যেখানে খণ্ডিত বিদ্যাক্ষেত্রের পাঁচিলের ছায়া পড়বে না, সবকিছু একত্রে আয়ত্ত করা যাবে, সমন্বয় করা যাবে। একটা সমন্বয়, কোঅর্ডিনেটিং একটা ভাব তার মধ্যে ছিল, শিক্ষার যে প্রচলন তিনি করতে চেয়েছিলেন। বিদ্যাসাগর একসঙ্গে সংস্কৃত ও ইংরেজি ভাষা চর্চাকে গুরুত্ব দিয়েছেন, বাংলা ভাষাকে পুষ্ট করার জন্য। আচ্ছা, কি ছিল বিদ্যাসাগরের শিক্ষা দর্শনের মূল অভিমুখ, যা তিনি সংস্কৃত কলেজের জন্য সূত্রাকারে লিপিবদ্ধ করেছিলেন? আমরা জানি প্রায় 23টি বিষয়ের উপর তিনি গুরুত্ব করে, মানে সূত্র ধরে তিনি একটা প্রতিবেদন তৈরি করেছিলেন। আমি এখানে তার থেকে আমাদের বক্তব্যের সুবিধার জন্য, উদারনীতিবাদের ব্যাপারটা বোঝার জন্য 5টি বিষয়কে বেছে নিচ্ছি। এক, বিদ্যাসাগর মনে করতেন আলোকপ্রাপ্ত বাঙালি শিক্ষিত সমাজ তৈরি করা,
যারা বাংলায় শিক্ষার তত্ত্বাবধান করতে পারবে। এমন মানুষ দরকার যারা ইউরোপিয়ান সাহিত্য দর্শনের উৎস থেকে বাংলায় প্রয়োজনীয়ভাবে সেগুলোকে প্রকাশযোগ্য করে তুলতে পারে। আবার এই ধরনের সুন্দরভাবে বাংলা প্রকাশ করার জন্য বিদ্যাসাগর মনে করেছিলেন সংস্কৃত চর্চা করা খুব দরকার, খুব জরুরি। তাই তিনি 3 নম্বরে বললেন, সুতরাং সংস্কৃত ছাত্রদের ইংরেজি ভাষা ও সাহিত্য চর্চায় অভ্যস্ত হওয়া দরকার, যাতে তারা সুষ্ঠুভাবে ইংরেজি থেকে বাংলায় সুন্দর ভাব প্রকাশ করতে পারে। চতুর্থত বিদ্যাসাগর বলছেন যে অভিজ্ঞতায় দেখা যাচ্ছে ইংরেজি শিক্ষিত যুবকেরা বাংলায় তাদের মনের ভাব প্রকাশ করতে পারছে না। তারা এতটাই অ্যাংলিশাইজড যে তারা বাংলা ইডিয়মস, সাধারণ কথা জানতেনই না। তারা যদি সংস্কৃত চর্চা করেন তাহলে তারা ভারতীয় সমাজ সমস্যা বুঝতে পারবেন এবং সেই সূত্রে বাংলা ভাষাকেও পুষ্ট করতে পারবেন। এবং শেষ আমার নিজের এটা মনে হয়েছে ওই 23টির মধ্যে 5 নম্বর, যদি সংস্কৃত কলেজের ছাত্ররা ইংরেজি সাহিত্যের সাথে পরিচিত হয় তবে তারা পরবর্তীকালে বাংলা সাহিত্যকে ধনী করতে পারবে। এর তো উদাহরণ আপনারা জানেন, বিদ্যাসাগর নিজেই তিনি শেক্সপিয়ারের কমেডি অফ এরার্স থেকে ভ্রান্তি বিলাস করেছেন। ঠিক তার পরবর্তীকালেই বঙ্কিমচন্দ্র তার বিভিন্ন উপন্যাসে ইউরোপীয় উপন্যাসের ছায়া আছে। সুতরাং এই যে ব্যাপারটা তিনি বলেছিলেন তার একমাত্র লক্ষ্য ছিল যে এমন একটা সমাজ তৈরি করা যেখানে আমরা পাশ্চাত্য এবং আমাদের যে প্রাচ্যের ভারতবর্ষের যে সনাতন শিক্ষা, তার যে সাহিত্য, তার শ্রেষ্ঠ জিনিসগুলো আমরা তুলে আনতে পারি। তার জন্যই তার এই কোঅর্ডিনেশন দরকার, কোনো রিজিডিটি নয়। তিনি অনেক বেশি নমনীয় ছিলেন। যাকে আমরা প্রকৃতি বিজ্ঞান বলি সেই বিষয়টার উপরে উনি কিন্তু খুব গুরুত্ব দিয়েছেন। কারণ তিনি মনে করতেন ভারতীয় দর্শন এবং পাশ্চাত্য দর্শন একসঙ্গে পড়লে, মানে একটা কম্পারেটিভ স্টাডি যদি আমরা করি তাহলে দুটির পরিপূরক হয়ে উঠবে। এখানে দেখুন, আমরা ইদানিংকালে মার্কিন সূত্রে একটা বিকল্প চিন্তা ইদানিং আমরা দেখতে পাচ্ছি, তা হলো উদার মুক্ত মানবিক বিদ্যা, যাকে আমরা বলি লিবারেল আর্টস। এই বিদ্যাক্রমের উপজীব্য কেবল প্রচলিত মানবিক বিদ্যা নয়, সেই সঙ্গে সমানভাবে গণিত ও মৌলিক বিজ্ঞান, যাকে এখন আমরা বলি লিবারেল আর্টস সায়েন্স এডুকেশন। লিবারেল আর্টস সায়েন্স এডুকেশন 19 শতকের মাঝামাঝি বিদ্যাসাগর তার কলেজের পাঠ্যক্রমে ঠিক এই সমন্বয়ের ব্যবস্থা করেছিলেন। অর্থাৎ যেটা আমরা আজকে ভাবছি বাইরের, সেটা কিন্তু বিদ্যাসাগর 19বিংশ শতাব্দীতেই ভেবে গেছেন। নিজের কলেজে, সংস্কৃত কলেজের আদর্শ পঠন পাঠন, এমনকি নামের ব্যঞ্জনাও বিদ্যাসাগর পাল্টে দিতে চেয়েছেন। তিনি বলেছেন, লিখছেন একটা জায়গায়, সরকারের কাছে চিঠি লিখছেন, ভারত সরকারের তদানীন্তন যে ব্রিটিশ ভাইসরয়, ব্রিটিশের এডুকেশন পলিসি ইত্যাদি করতে গিয়ে তিনি বলছেন, টু রেজ আপ সাচ এ ইউজফুল ক্লাস অফ মেন। আমি আবার বলছি, to raise up such a useful class of men is the object of I have proposed to myself and to the accomplishment of which the whole energy of our Sanskrit college should be directed. তাহলে কি চাইছেন তিনি? একটা ইউজফুল ক্লাস অফ মেন, অর্থাৎ যে মানুষেরা উপযোগী হয়ে উঠবে সমাজকে শিক্ষিত করা,
সমাজকে সংস্কারের মধ্যে থেকে বের করে নিয়ে এসে নতুন আন্দোলন শুরু করতে পারবেন। কিন্তু বিদ্যাসাগর আসলে একজন পরাজিত নায়ক। তিনি ম্যাকালের যে শিক্ষানীতি তখন চলছে, যে শিক্ষানীতিতে আমরা বলছি যে আমরা প্রায় ক্লার্ক তৈরি হতে যাচ্ছি, পরবর্তীকালে হয়েছিল তাই, সেই শিক্ষানীতির কাছে কিন্তু বিদ্যাসাগরের শিক্ষানীতিটা হেরে যাচ্ছে। অর্থাৎ বিদ্যাসাগর যে আধুনিক মানুষ ভেবেছিলেন, যাদের কথা, যার মধ্যে প্রাচ্য পাশ্চাত্যের উদারতা ও মানবিকতা থাকবে, তার জায়গায় আমার মনে হয়েছে কেমন একটা মুনাফার কাছে মানবিকতা বুঝি পরাজিত হলো। অর্থাৎ ম্যাকালে এবং সেই সময়কার শিক্ষানীতির যে জায়গাটা ছিল সেটা হচ্ছে সম্পূর্ণভাবে কোম্পানির শাসনের যে আর্থিক সুবিধা, তার যে মুনাফা, সেটার দিকে। কিন্তু বিদ্যাসাগর তা চাননি, তিনি একটা আধুনিক মানুষ গড়তে চেয়েছিলেন। এখানে আপনারা অনেকেই জানেন, তাও বলছি যে বিদ্যাসাগরের সময়ে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় বারাণসীতে, সেখানে জেমস ব্যালেন্টাইন বলে তার যিনি অধিকর্তা ছিলেন, তার সঙ্গে তার অনেক চিঠি চালাচালি হয়েছিল। ব্যালেন্টাইনের চিঠির প্রত্যুত্তরে বিদ্যাসাগর একটা অদ্ভুত কথা বলেছিলেন, যেটা আমার মনে হয় আমাদের আজকের শিক্ষায়, শিক্ষক সমাজের কাছে, ছাত্রদের কাছে এটা খুব প্রয়োজনীয়। বিদ্যাসাগর বলেছিলেন যে বিদ্যা মানে লার্নিং আর শিক্ষা, এডুকেশন, এর মধ্যে পার্থক্য আছে। তিনি সনাতন পণ্ডিতদের লার্নিং এর বদলে বাংলায় তিনি চাইছেন শিক্ষা বা এডুকেশন। তার কারণটা কি? টু এক্সটেন্ড দ্য বেনিফিট অফ এডুকেশন টু দ্য মাস অফ দ্য পিপল। খেয়াল রাখুন, আবার বলছি কথাটা, টু এক্সটেন্ড দ্য বেনিফিট অফ এডুকেশন টু দ্য মাস অফ দ্য পিপল। একেবারে একজন উদারবাদীর কণ্ঠস্বর, সমসাময়িক উদারবাদীদের কণ্ঠস্বর, যেটা আমরা পরবর্তীকালে অনেক উদারনীতির মধ্যে জন স্টুয়ার্ট মিলের কথার মধ্যে পাব। তিনি চেয়েছিলেন তার ছাত্ররাই হবে এই কর্মযজ্ঞের শ্রেষ্ঠ হোতা। তার ছাত্ররা মানে সংস্কৃত কলেজের ছাত্ররা। প্রাচ্য বা পাশ্চাত্যের কোনো একটি ধারায় তালিম পাওয়া চালাক চতুরদের থেকে এই সমন্বয়কারী যে ছাত্ররা, তারা বেশি শ্রেয় ছিলেন বিদ্যাসাগরের কাছে। আমি দুটো ছোট্ট উদাহরণ দিয়ে, আপনারা সবাই জানেন, খুব সীমিত সাধ্যের এবং সময়ের মধ্যেই বিদ্যাসাগর 20-20টা মডেল স্কুল খুলেছিলেন এবং 40টা গ্রামীণ স্কুল, মেয়েদের জন্য গ্রামীণ স্কুল প্রতিষ্ঠা করেছিলেন। আমার কেমন মনে হয় যে আমরা অনেক সময় পড়ার টেবিলে অনেক মনীষীদের ছবি রাখি। আমি মনে করি বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে যে সমস্ত ছবি কি দেবেন কি না দেবেন সেটা আপনার পছন্দ, কিন্তু নিশ্চিতভাবে বিদ্যাসাগরের একটা ছবি থাকা দরকার। কারণ তার জন্যই আজকে মহিলাদের নারী শিক্ষার এতটা প্রসার হয়েছে। এবং তিনি কতটা লিবারাল ছিলেন দেখুন। সংস্কৃত কলেজে একবার একজন বারবনিতা হীরা বুলবুল তার ছেলেকে ভর্তি করতে এসছেন। কলেজ অথরিটি ভর্তি নেবেন না। বিদ্যাসাগর সেখানে বলছেন, মা দুশ্চরিত্রা, ছেলে তো নয়, তা মায়ের দোষে ছেলে শাস্তি পাবে কেন? মায়ের দোষে ছেলেকে শাস্তি দেওয়া উচিত নয়। অর্থাৎ তিনি হীরা বুলবুল বারবনিতা তার ছেলেকে ভর্তি করছেন। এই যে জ্ঞান চর্চা, এই যে উদারবাদী জ্ঞান চর্চা, যেখানে ঘটবে প্রাচীন ও আধুনিকতার মিলন, রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় ট্রেডিশন এন্ড মডার্নিটি। আমরা যারা রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, আমরা জানি ভারতবর্ষকে অনুধাবন করার, ভারতীয় সমাজ কাঠামোকে অনুধাবন করার
অনেকগুলো পদ্ধতির মধ্যে একটি পদ্ধতি হচ্ছে ট্র্যাডিশন মডার্নিটি, এবং এই ট্র্যাডিশন মডার্নিটির কথা আজকের সমাজবিজ্ঞান বা রাষ্ট্রবিজ্ঞানের পরিভাষায় না বললেও বিদ্যাসাগর তার শিক্ষানীতির মধ্যে বলে গেছেন। ফলে আমরা মনে করি বিদ্যাসাগরের এই উদারনীতিবাদ শিক্ষানীতির যে উদারনৈতিক দৃষ্টিভঙ্গি তা ভারত অনুসন্ধানের অন্যতম মূল চাবিকাঠি। আমি আমার দ্বিতীয় বিষয়ে আসছি, সেটা হচ্ছে সংস্কার। নারী শিক্ষার সঙ্গে সমাজে নারীর উপযুক্ত মূল্যায়নের জন্য তিনি সংস্কারের যে পথ তৈরি করতে চেয়েছিলেন তা হল বিধবা বিবাহ প্রবর্তন। 1855 সালে বিদ্যাসাগর দুটি পন্থায় বিধবা বিবাহের বিষয়টির উপর গুরুত্ব দেন। পরাশরকে উদ্ধৃত করে তিনি দেখান হিন্দু শাস্ত্রে ও পুরাণে বিধবা বিবাহের সম্মতি আছে। প্রাচীন গোঁড়া হিন্দুরা এর বিরোধিতা করেন, কিন্তু বিদ্যাসাগরের পক্ষে 1856 সালে তদানীন্তন ইন্ডিয়ান লেজিসলেটিভ কাউন্সিল বিধবা বিবাহ আইনটি প্রবর্তিত করে। এখন এই নেপথ্যের কারণটা কি ছিল? প্রত্যেকটা ঘটনার পেছনেই একটা সামাজিক বা ব্যক্তিগত ব্যাপার থাকে। আমরা যারা রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র আমরা জানি কোনো সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে কিছু ইনপুটস তৈরি হয়, সেই ইনপুটসটাই ডিসিশন মেকিং এর ক্ষেত্রে আউটপুট হিসেবে বেরিয়ে আসে। তো এই ইনপুটস কি ছিল বিদ্যাসাগরের ক্ষেত্রে? আসলে তিনি একজন রায়মণি নামে একজন বিধবা রমণী, তার পরিবার এবং তার সঙ্গে তাদের খুব বিদ্যাসাগরের পরিবারের সঙ্গে, বিশেষ করে বিদ্যাসাগরের সঙ্গে ঈশ্বরচন্দ্রের সঙ্গে তাদের ভালো সম্পর্ক ছিল। রায়মণির কষ্ট তাকে খুব পীড়া দিত। এমনকি মা ভগবতী দেবী, যাকে তিনি চিরকাল দেবী রূপে পুজো করেছেন, তিনি একদিন বিদ্যাসাগরকে বলেছিলেন, তুই এতদিন শাস্ত্র পড়ালি, তাতে কি বিধবাদের কোনো উপায় নেই তাদের এই অবস্থা থেকে উত্তরণের? এইটা বিদ্যাসাগরকে খুব নাড়া দিয়েছিল। তিনি 1855 সালে 24শে জানুয়ারি প্রকাশ করলেন বিধবা বিবাহ প্রচলিত হওয়া কিনা এতদ বিষয়ক প্রস্তাব, প্রথম পুস্তক। শাস্ত্রীয় প্রমাণ সহ বিদ্যাসাগর প্রায় 90 নৈয়ায়িকদের যুক্তি নিষ্ঠায় নিজের মতামত তুলে ধরেন। আর ওই বছরেরই 20শে অক্টোবর ছাপা হলো দ্বিতীয় পুস্তক। পরাশরের শ্লোক উদ্ধৃত করে বিদ্যাসাগর বললেন, নষ্টে মৃতে প্রবজ্জিতে ক্লীবে চ পাততে পাতৌ পঞ্চস্তুষু নারীনাং প্রতিরণ্য বিধীয়তে। অর্থাৎ তিনি বলছেন, পরাশর তার আলোচনায়, তার শাস্ত্রে বিধবা বিবাহের পক্ষে বলছেন। তার বিপক্ষে সেই সময় ইংরেজি শিক্ষিত মানুষ কালীপ্রসাদ ঘোষ তার হিন্দু ইন্টেলিজেন্সিয়া কাগজে লিখলেন যে পরাশরের বচন কোনোদিন হিন্দুরা গ্রহণ করেনি এবং অদূর ভবিষ্যতে গ্রহণ করবে এমন কোনো সম্ভাবনাও নেই। আসলে এইখানেই বিদ্যাসাগরের সঙ্গে সেই সময় সমাজে যারা প্রচলিত সমাজপতি তাদের লেগে গেল। রাধাকান্ত দেব এরা কেউই এই বিষয়টিকে চাইছেন না এবং তারা রীতিমতো বিদ্যাসাগরের বিরুদ্ধে বিষোদ্গার করছেন। আমরা জানি রাস্তায় তার নামে তারকে বিদ্রুপ করে ছড়া তৈরি হচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে 1855 সালের 4 অক্টোবরের 4 তারিখে বিদ্যাসাগর 987 জন স্বাক্ষরকারীর আবেদনপত্র
ভারত সরকারের লেজিসলেটিভ কাউন্সিলে পেশ করছেন। বিদ্যাসাগরের পক্ষে সই দিচ্ছেন দেবেন্দ্রনাথ ঠাকুর, উত্তরপাড়ার রাজা জয়কৃষ্ণ মুখোপাধ্যায়, রাজনারায়ণ বসু, তারানাথ তর্ক বাচস্পতি, এ সমস্ত লোকেরা। কিন্তু 1856 সালের 17 মার্চ রাধাকান্ত দেব তার নেতৃত্বে বিধবা বিভাগের বিরুদ্ধে 37,000 স্বাক্ষর সমন্বিত চিঠি ভারতীয় লেজিসলেটিভ কাউন্সিলে পাঠান। অর্থাৎ একটা মেজরিটেরিয়ান পলিটিক্স মাইনরিটি পলিটিক্সকে হারিয়ে দেবার চেষ্টা করে। কিন্তু যেভাবেই হোক 1856 সালের 16 জুলাই ভারতবর্ষের আধুনিকতা ও নারী মুক্তির একটি তাৎপর্যপূর্ণ অধ্যায় রচিত হলো। বিধবা বিবাহ স্থায়ীভাবে আইন সিদ্ধ হলো। এই মর্মে সরকারি শিলমোহর সহ নির্দেশিকা জারি হলো। এইখানে আমি উদারনীতিবাদের একটা কথা বলবো। আপনারা সবাই জানেন, যারা সমাজবিজ্ঞানের ছাত্র বা যারা সমাজবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান নিয়ে আলোচনা করেন, যে গণতন্ত্র বা উদারনীতিবাদের মূল একটা কথা হলো যে মাইনরিটি মতামতকে উপযুক্ত সম্মান দেখানো, কখনোই মেজরিটেরিয়ান ওপিনিয়ন দিয়ে মাইনরিটিকে অসম্মান করা নয়। যেভাবেই হোক সেই সময়কার ইংল্যান্ডের পার্লামেন্ট এবং ভারতবর্ষের যে লেজিসলেটিভ কাউন্সিল, তারা হয়তো তাদের স্বার্থেও হতে পারে, তারা এই সংস্কার কাজে অনেকটা এগিয়ে এলেন এবং বিধবা বিবাহ আইনকে তারা স্থায়ীভাবে জারি করলেন। 1855 সালের 7 ডিসেম্বর পলাশডাঙ্গার ব্রহ্মানন্দ মুখোপাধ্যায় তার 12 বছরের বিধবা কন্যার নাম কালীমতি, তার বিবাহ হলো শ্রীশচন্দ্র বিদ্যারত্নের সঙ্গে। এই প্রথম বিধবা বিবাহ। এর ঘটক কে ছিলেন? মদন মোহন তর্কালঙ্কার। উপস্থিত ছিলেন কে নাম করা লোকেদের মধ্যে? কালীপ্রসন্ন সিংহ, রামগোপাল ঘোষ এবং স্বয়ং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তো বটেই। অর্থাৎ এইরকম একটা কাজ তারা শুরু করলেন। সমসাময়িক আমরা পরবর্তীকালে যখন তাদের মূল্যায়ন করি দেখেছি, সেই সময়কার যারা মনে করেছিলেন যে উদারনীতিবাদী সংস্কার ভারতীয় সমাজকে তার যে বদ্ধ দশা সেখান থেকে উদ্ধার করতে পারে, তার একেবারেই প্রধান উদ্গাতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তিনি বহু বিবাহ রোধ করারও চেষ্টা করেছেন, কিন্তু অতটা সার্থক হননি। যাই হোক, নির্দিষ্ট একটি সময়সীমার মধ্যে আমি যেহেতু কথা শেষ করব, আমার মনে হচ্ছে এই উদারনীতিবাদী বিদ্যাসাগরের চরিত্রের বা তার যে কার্যকলাপ, তার বৈশিষ্ট্যকে আমি আমাদের রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় 3টি টাইপোলজিতে ভাগ করছি, 3টি ধরনে, 3টি রূপকল্পে। এক হচ্ছে প্রতিনিধিত্বমূলক আইনসভায় বিশ্বাসী, 2 শিক্ষাকে কার্যকরী কর্মে পরিণত করার চেষ্টা, 3 একদল উদার মানবতাবাদী সংস্কারক তৈরি করার প্রচেষ্টা। কারণ বিদ্যাসাগর, আমরা যেটা জানি, শিক্ষার মূল কাজ সেটা হচ্ছে জেনারেট করা। একজন গুরু, একজন শিক্ষক, তিনি যা শিখেছেন, যা জানবেন, তার সেই জ্ঞান, তার সেই সত্যিকারের শিক্ষা, সেটা তিনি তার ছাত্রদের মধ্যে দিয়ে যাবেন, যাতে সেইটা আবার রিজেনারেট করে অন্যদের মধ্যে যায়, ভবিষ্যতে যায়। এই কাজটি বিদ্যাসাগর করতে চেয়েছিলেন এবং করতে গিয়ে তিনি মনে করেছিলেন এই শিক্ষা এবং এই সংস্কার নারীদেরকে সমাজে তুলে ধরার কথা তিনি বলেছিলেন।
আমি একদম বক্তৃতার শুরুতে জন লকের কথা বলেছিলাম। হ্যাঁ, ঠিকই, আমরা রাষ্ট্রবিজ্ঞানের ছাত্ররা উদারনীতিবাদের কথা বলতে গেলেই জন লকের কথা বলি, কিন্তু অদ্ভুতভাবে আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন সেই সময় ইংল্যান্ডে জন লক তার তত্ত্বে নারী স্বাধীনতার বিরোধিতা করেছেন। প্রায় আমরা যেমন এখানে বলি যে নারী যদি বাইরে বেরোয়, বাড়ির বাইরে বেরোয়, তাহলে পুঙ্গব নরকে যাবে, সমাজ উচ্ছন্নে যাবে, প্রায় একই ধরনের কথা লক বলছেন। কিন্তু পাশ্চাত্য উদারনীতির কাছ থেকে শিখেও, আমাদের সংস্কৃত শাস্ত্রের কথা দেখেও, সীতার বনবাসের কষ্টে, সীতার কষ্ট যিনি অনুভব করছেন, সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তিনি কিন্তু থেমে থাকেননি। তিনি শত বিদ্রুপ, শত বাধা, আর্থিক বিপর্যয়, এমনকি দৈহিক লাঞ্ছনা সহ্য করেও নারীদের উত্তরণের পথে নিয়ে আসতে চেয়েছিলেন। শেষ জীবনে একেবারে বীতশ্রদ্ধ হয়ে, আমরা আজকের ভাষায় যাকে বলি ডিক্লাসড হওয়া, সেরকম হয়ে তিনি কারমাটারে সাঁওতালদের কাছে চলে যান। কিন্তু সেখানেও তিনি চুপ করে বসে থাকেননি, তাদের সেবার কাজ করেছেন, তাদেরও ছোট করে তার মতো করে শিক্ষা দেওয়ার কাজ করেছেন। অর্থাৎ তিনি সবসময় চেষ্টা করেছেন, যতদিন বেঁচে ছিলেন ততদিন তার জীবনকে মানুষের সেবার কাজে উন্মুক্ত করে গেছেন চিরকাল। ফলে তার কাছে মনে হয়েছে যে তার জীবনের উদ্দেশ্যই হচ্ছে মানুষের সেবা করা এবং এমন মানুষ তৈরি করা যাতে তার পরবর্তীতেও, তার মৃত্যুতেও মানুষের সেবা এবং সংস্কারের কাজে কোনো বাধা না আসতে পারে। সেই ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, ঈশ্বর বিদ্যাসাগরের 200 বছরের বর্ষপূর্তিতে তাকে আমাদের প্রণাম। আর সরোজিনী নাইডু কলেজ ফর উইমেন, আপনারা যে এক সপ্তাহব্যাপী এই ধরনের একটা আলোচনা করছেন, সেটা জেনে আমি খুব খুশি হয়েছি। এবং সত্যি কথা বলতে কি, আপনাদের কলেজ একটি, মূলত আপনাদের কলেজের ছাত্রীরাই থাকে বেশি, এবং সেই সূত্র থেকে আপনারা বিদ্যাসাগরের এই যে শিক্ষা, নারী শিক্ষা বা এমনি শিক্ষা এবং নারীদের উত্তরণের যে পথ, তার একটা সংযোগ সেতু যে আজকে তৈরি করতে চলেছেন আপনারা এই সময়, আমার মনে হয় তার জন্য আপনাদের কলেজ, আপনাদের কলেজের অধ্যক্ষা, এই যে ওয়েবিনিয়ার চলছে তার যে উদযাপন কমিটি, তাদের সকলেই অত্যন্ত অত্যন্ত সম্মানের কাজ করছেন, অত্যন্ত শ্রদ্ধার কাজ করছেন। তাদের সকলকেই আমার শ্রদ্ধা ও সম্মান। নমস্কার।